ভেনেজুয়েলায় অভিযানের সময় মার্কিন সেনাবাহিনী কি সত্যিই কোনো গোপন সনিক ওয়েপন ব্যবহার করেছিল? সেখানে থাকা প্রত্যক্ষদর্শীদের মতে এই অপারেশনটি শুরু হয়েছিল এক রাডার ব্ল্যাকআউট দিয়ে, যার কোনো ব্যাখ্যা কেউ দাঁড় করাতে পারেনি। তার পরপরই আকাশে দেখা যায় বিশাল ড্রোন সোয়ার্ম বা ড্রোনের ঝাঁক, এবং শোনা যায় হেলিকপ্টারের আওয়াজ। ভেনেজুয়েলান আর্ম ফোর্সের সৈন্য সংখ্যা 5 গুণ বেশি হওয়া সত্ত্বেও আমেরিকার ছোট্ট স্পেশাল ফোর্সের টিমটি খুবই সামান্য প্রতিরোধের সম্মুখীন হয়। কিন্তু কেন? রিপোর্ট অনুযায়ী ভেনেজুয়েলার সৈন্যরা তীব্র মাথা ঘোরা, বমি এবং ইন্টারনাল ব্লিডিংয়ে ভুগছিল। সামরিক বিশ্লেষকরা বিশ্বাস করেন এটা ছিল এক ধরনের সফট কিল অপারেশন, যেখানে সম্ভবত হাই পাওয়ার মাইক্রোওয়েভ ডিভাইস ব্যবহার করা হয়েছে। বিস্তারিত থাকছে ভিডিওর সামনের অংশে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী ঘটনাটি সম্ভবত এভাবে ঘটেছিল: ভেনেজুয়েলা সোলজাররা অন্য সব দিনের মতোই পাহারায় ব্যস্ত ছিল। হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই তাদের রাডার সিস্টেম বন্ধ হয়ে যায়। ব্ল্যাকআউটের ঠিক পরপরই ফ্যাসিলিটির ওপরে বিশাল ড্রোন বাহিনী এবং অদ্ভুত প্রযুক্তিতে সজ্জিত 8টি হেলিকপ্টার উপস্থিত হয়। হেলিকপ্টারগুলো থেকে ডেল্টা এবং স্পেশাল ফোর্সের 20 জনের একটি টিম নিচে নেমে আসে। পরিস্থিতি রহস্যময় হয়ে ওঠে যখন 100 জন সৈন্যের নিরাপত্তা বাহিনীটি পুরোপুরি ফ্রিজ হয়ে যায়। ফলে তারা ওই ছোট এলিট টিমের সাথে লড়াই করার ক্ষমতাই হারিয়ে ফেলে। আমেরিকান ডেল্টা ফোর্সের অপারেটিভরা অসম্ভব নিখুঁত নিশানায় গুলি চালাচ্ছিল। ধারণা করা হয় প্রতি মিনিটে প্রায় 300 রাউন্ড। ধারণা করা হচ্ছে ব্ল্যাক হোক হেলিকপ্টারগুলোতে ডিস্ক আকৃতির রাডার বসিয়ে বিপক্ষ সৈন্যদের লক্ষ্য করে একটি বিশেষ রশ্মি বা বিম ছোড়া হয়েছিল, আর তার রেজাল্ট শুনলে চমকে যাবেন। সেই বিমের কারণে ভেনেজুয়েলান গার্ডরা ভেস্টিবিউলার ইনক্যাপাসিটেশনের শিকার হয়, অর্থাৎ তারা শরীরের ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলে এবং প্যারালাইজড হয়ে পড়ে। কেউ কেউ নাক দিয়ে রক্ত পড়া এবং রক্তবমির কথাও জানিয়েছেন, যা ইন্টারনাল হেমোরেজ বা অভ্যন্তরীণ রক্তক্ষরণের লক্ষণ। পেন্টাগন যদিও আনুষ্ঠানিকভাবে এই হার্ডওয়্যারের কথা প্রকাশ করেনি, তারপরেও সামরিক বিশেষজ্ঞরা একে সফট কিল সিস্টেম বলে অভিহিত করেন। তাহলে এই অস্ত্র আসলে কাজ করে কিভাবে? এটা বুঝতে হলে প্রথমে দেখতে হবে এটা কি ক্ষতি করছে। শব্দ বা সাউন্ড ছাড়া শরীরের ভেতরে এমন চাপ সৃষ্টি করতে পারে যে অস্ত্র, তার প্রধান কারণ হতে পারে হাই পাওয়ার মাইক্রোওয়েভ ডিভাইস। এগুলো সাধারণত ফ্রে ইফেক্টের উপর ভিত্তি করে কাজ করে। চিনুক বা ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে সম্ভবত ফোকাসড পালস মাইক্রোওয়েভ এনার্জি ছোড়া হয়, যা সরাসরি মাথার খুলি ভেদ করে চলে যায়। মস্তিষ্কের টিস্যুর পানি এবং কানের ভেতরের তরল পদার্থ এই রশ্মি শুষে নেয়। এই এনার্জি টিস্যুগুলোকে 1 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও কম তাপমাত্রায় খুব দ্রুত গরম করে তোলে। কিন্তু এই সামান্য প্রসারণই খুলির ভেতরে একটি প্রেশার ওয়েভ বা চাপের সৃষ্টি করে। এর ফলে টার্গেটে থাকা ব্যক্তি তার নিজের মাথার ভেতরেই ক্লিক শব্দ, গুঞ্জন বা গর্জন শুনতে পায়, যা কানের পর্দা ছাড়াই সরাসরি মস্তিষ্কে ফিল হয়। যদি এর ফ্রিকোয়েন্সি কানের ভেতরের রেজোন্যান্সের সাথে টিউন করা হয়, তবে এটা শরীরের ভারসাম্য নষ্ট করে দেয় এবং তাৎক্ষণিকভাবেই মাথা ঘুরতে শুরু করে। আর হাই পাওয়ার লেভেলে টিস্যুর এই দ্রুত প্রসারণ রক্তনালী ছিঁড়ে ফেলতে পারে, যার ফলে নাক দিয়ে রক্ত পড়া এবং ইন্টারনাল ব্লিডিংয়ের সৃষ্টি হতে পারে। আরও একটি সম্ভাবনা আছে, সেটি হলো ইনফ্রাসনিক পালস এমিটার। এই ডিভাইসটি 20 হার্টজের নিচের কম্পাঙ্কের উচ্চ তীব্রতার বাতাসের চাপ বা স্লাগ ছুঁড়ে মারে। এই তরঙ্গগুলো শরীরের ভেতর দিয়ে গিয়ে পাকস্থলী বা ফুসফুসের মতো অঙ্গগুলোর রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায়। হাই ইন্টেন্সিটি ইনফ্রাসাউন্ড আসলে ক্যাভিটেশন বা শরীরের তরলে বুদবুদ তৈরি করতে পারে। যখন সেই বুদবুদগুলো ফেটে যায়, তখন তা ছোট ছোট শকওয়েভ তৈরি করে টিস্যু ড্যামেজ করে। টার্গেট হওয়া ব্যক্তি পেটের ভেতরে তীব্র কম্পন অনুভব করে, যার ফলে প্রচণ্ড বমি ভাব হয় এবং ব্যথা ও অসুস্থতায় তারা কার্যত অচল হয়ে পড়ে। কৌশলগতভাবে রিপোর্টগুলো বলছে মার্কিন বাহিনী এই প্রযুক্তিকে চূড়ান্ত ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে ব্যবহার করেছে। ফলাফল হলো ভেনেজুয়েলার শত শত গার্ড প্রথাগত বন্দুকযুদ্ধে লড়ার সুযোগই পায়নি। মার্কিন সৈন্যরা তাদের কাছে পৌঁছানোর অনেক আগেই তারা মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে এবং রক্তাক্ত অবস্থায় একদম অচল হয়ে পড়েছিল। এর ফলে মাত্র 20 জন আমেরিকান অপারেটরের একটি ছোট দল বিশাল বাহিনীর ভেতর দিয়ে কোনো বাধা ছাড়াই হেঁটে যেতে সক্ষম হয়।
তবে শুধু এটাই নয়, মার্কিন সেনাবাহিনীর হাতে আরও একটি গোপন অস্ত্র আছে। বিশ্লেষকরা ভেনেজুয়েলার আকাশসীমাকে বলতেন ক্যারিবিয়ানের আয়রন ডোম। রুশ নির্মিত S-300 অ্যান্টি এয়ার সিস্টেম দ্বারা সুরক্ষিত এই আকাশসীমা নাকি অভেদ্য ছিল, যা 150 মাইল দূর থেকেই বিমান ধ্বংস করতে সক্ষম। কিন্তু সেই অন্ধকার রাতে সেই অপরাজেয়তার গল্পে শুধু ফাটলই ধরেনি, বরং তা স্রেফ কর্পূরের মতো উবে গিয়েছিল। বিষয়টা বুঝিয়ে বলছি। উপকূলের কাছে অবস্থানরত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড থেকে এত শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার চালানো হয় যে তা ভেনেজুয়েলার রাডার স্ক্রিনগুলোকে শুধু জ্যামই করেনি, বরং একদম অকেজো করে দিয়েছিল। ক্যাপ্টেন ম্যানুয়েল রিওস এয়ারবেসের S-300 মিসাইল আসার আগেই বন্ধ হয়ে গিয়েছিল। প্রথম কাইনেটিক স্ট্রাইক বা সরাসরি আঘাতটি এসেছিল একটি ডেস্ট্রয়ার থেকে। দুটি টমাহক ক্রুজ মিসাইল সরাসরি S-300 র্যাডার এড়াতে আঘাত হানে। চোখের পলকে ভেনেজুয়েলার ডিফেন্স নেটওয়ার্কের চোখগুলো দুমড়ে মুচড়ে যাওয়া ধাতব স্তূপে পরিণত হলো। এরপর প্রিসিশন গাইডেড বোমাগুলো ফ্লাইট লাইনে আঘাত হানল। একে একে সুখোই 30 পুরনো F-16 যুদ্ধবিমানগুলো আগুনের গোলার গ্রাসে পড়ল। 7টি জেট ধ্বংস হয়ে গেল। পাইলটরা তাদের বিমানে ওঠার সুযোগটুকুও পেলেন না। এটা কোনো ডগ ফাইট বা আকাশ যুদ্ধ ছিল না, এটা ছিল এক্সিকিউশন বা মৃত্যুদণ্ড কার্যকর করার মতো। কিন্তু চূড়ান্ত আঘাতটা ছিল সাইকোলজিক্যাল। ভোর 4:20 জেট ইঞ্জিনের গর্জনে কারাকাস শহরের জানালাগুলো কেঁপে উঠল। লক্ষ্যবস্তু ছিল ফোর্ট টিউনা, যা ছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং বলা যায় নার্ভ সেন্টার। এই হামলা শুধু শহর কাঁপায়নি, সাথে সাথে যোগাযোগও বিচ্ছিন্ন করে দিয়েছিল। মন্ত্রণালয়ের ভবন থেকে যখন ধোঁয়া বের হচ্ছিল, তখন মাঠ পর্যায়ের কমান্ডারদের কাছে একটা মেসেজ ছিল ক্লিয়ার, আর সেটা হলো, তোমরা কিন্তু একা, তোমরা বিচ্ছিন্ন এবং কোনো সাহায্য আসবে না। কিন্তু এসবই ছিল একটা ধোঁকা বা ডিগবাজি। আসল লক্ষ্য খোদ প্রেসিডেন্ট ছাড়া আর কেউ নন। কারাকাসের হৃৎপিণ্ডে ইউএস ফোর্স কিভাবে প্রবেশ করে নিকোলাস মাদুরোকে বের করে এনেছিল তার ডিক্লাসিফাইড টাইমলাইন অবশেষে আমাদের হাতে এসেছে। দ্য সেট আপ। এটা রাতারাতি হয়নি। মাসের পর মাস ধরে আমেরিকা ভেনেজুয়েলার চারপাশে নৌ অবরোধ বা নেভাল কোয়ারেন্টাইন জোরদার করছিল। ইউএসএস ফোর্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং ইউএসএস আইওজিমা এমফিবিয়াস গ্রুপ উপকূলের কাছেই ছিল। সেখানে অবস্থান নেওয়ার অজুহাতটাও ছিল পরিষ্কার। আমেরিকা ভেনেজুয়েলা সরকারকে নার্কো টেররিস্ট স্টেট হিসেবে ঘোষণা করেছে এবং ড্রাগ লর্ডদের টার্গেট করছে। কিন্তু নৌবাহিনী যখন উপকূল চেপে ধরেছিল, গোয়েন্দারা তখন একজন মানুষের ওপর নজর রাখছিল। তারা একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষায় ছিল, যখন মাদুরো এক জায়গায় স্থির এবং সবচেয়ে দুর্বল অবস্থায় থাকবেন। দ্য স্ট্রাইক। ভেনেজুয়েলার সময় ঠিক রাত 2টায় এটি শুরু হয়। অনেক উপর দিয়ে উড়ে যাওয়া F-35 স্টেলথ ফাইটারগুলো ভেনেজুয়েলানদের অ্যান্টি এয়ার ডিফেন্সকে অকেজো করে দেয়। বিশেষ করে হাই ভ্যালু টার্গেটের আশেপাশে থাকা রাশিয়ান S-300 মিসাইলগুলোকে আগে অকেজো করা হয়। আকাশ পরিষ্কার হওয়ার পর ডেল্টা ফোর্সের হেলিকপ্টারগুলোর জন্য সোজা মিশনের দিকে উড়ে যাওয়ার পথ একদম খুলে যায়। এখানে আসে সেই ধোঁকা। হেলিকপ্টারগুলো যখন উড়ছিল, জেটগুলো তখন ফোর্ট টিউনা বা মেইন মিলিটারি বেস এবং লা কার্লোটা এয়ার বেসে আরও বেশি হামলা চালাতে শুরু করে। ভেনেজুয়েলার এয়ার সাপোর্টকে অচল করে দেওয়া হয়। মাঠ পর্যায়ের রিপোর্টে চারদিকে বিস্ফোরণ এবং হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা বলা হয়। এই বিশৃঙ্খলা আমেরিকানদের মূল লক্ষ্য ছিল না, এটা ছিল মূলত তাদের কভার ফায়ার ফর ডিস্ট্র্যাকশন। কিন্তু রেডটা আসলে কিভাবে হলো, মাদুরোকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হলো, এবার সেটাই বলছি। অন্ধকার এবং বিশৃঙ্খলার সুযোগ নিয়ে টিয়ার 1 অপারেটররা তাদের কাজ শুরু করে। কিন্তু কোন ইউনিট এই মিশনের দায়িত্বে ছিল জানেন তো? সেটা ছিল ডেল্টা ফোর্স, মার্কিন সেনাবাহিনীর অন্যতম এলিট এবং সিক্রেট স্পেশাল ফোর্স ইউনিট। কারাকাসের প্রত্যক্ষদর্শীরা জানান, নিচু দিয়ে উড়ে যাওয়া এয়ারক্রাফটগুলো ছাদ ছুঁয়ে রাডারের নিচ দিয়ে যাচ্ছিল। একটা টিম বিশাল ফোর্ট টিউনা কমপ্লেক্সের ভেতরে থাকা একটি সুরক্ষিত কম্পাউন্ড বা সেফ হাউসে প্রবেশ করে। ভেনেজুয়েলার প্রেসিডেন্সিয়াল গার্ড প্রতিরোধ করার চেষ্টা করলেও হেলিকপ্টার থেকে আসা কভার ফায়ারের সামনে তা ব্যর্থ হয়। অপারেটররা সার্জিক্যাল স্পিডে বা ক্ষিপ্র গতিতে একাধিক পয়েন্টে ল্যান্ড করে। কিন্তু আটকের এবং বের করে আনার প্রক্রিয়াটা ঠিক কিভাবে ঘটল, আসুন সেটাই জানবো এখন। অ্যাসল্ট টিমকে নামানোর জন্য স্পেশালাইজড হেলিকপ্টারগুলো টার্গেটের ঠিক ওপরে ভেসেছিল।
যখন অ্যাটাক হেলিকপ্টার সাপ্রেশন ফায়ার করছিল তখন ডেল্টা স্পেশাল ফোর্স নিচে নেমে হাই ভ্যালু টার্গেটকে খুঁজতে শুরু করে। কিন্তু তারা মাদুরোকে কিভাবে খুঁজে পেল? বিষয়টা খুবই সহজ। সিআইএ অনেক আগেই নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ মহলে তাদের গুপ্তচর ঢুকিয়ে রেখেছিল। এদিকে আমেরিকায় বসে ডেল্টা ফোর্স মাদুরো সেফ হাউসের হুবহু রেপ্লিকা বানিয়ে প্র্যাকটিসও করেছিল, যাতে চোখ বন্ধ করেও তারা অপারেশন চালাতে পারে। আমেরিকান সোলজাররা এত দ্রুত রুমে ঢুকে পড়ে যে তার নিরাপত্তা রক্ষীরা রিয়েক্ট করার টাইমই পায়নি। ফ্ল্যাশ গ্রেনেডের শব্দে তারা দিশেহারা হয়ে পড়ে এবং ব্লো টর্চ ব্যবহার করে দরজা লক করার আগে ডেল্টা ফোর্স তাকে ধরে ফেলে। ডেল্টা ফোর্স কম্পাউন্ডে ঢোকার সময় মাদুরো বিস্ময়ে জমে গিয়েছিলেন। নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তখন বাগে আনা হয়। কোনো কথাবার্তা নেই, ডিরেক্ট অ্যাকশন যাকে বলে আর কি। তাদের আটক করে তৎক্ষণাৎ এক্সট্রাকশন পয়েন্ট বা তুলে নিয়ে যাওয়ার স্থানে সরানো হয়। যেই এয়ারক্রাফটগুলো তারা ব্যবহার করেছিল সেগুলো শহরের দালান কোঠা থেকে মানুষ তুলে আনা এবং মাঝ আকাশেও জ্বালানি নেওয়ার ক্ষমতা রাখে। এরপরের কাহিনী সবাই মোটামুটি জানেন। কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে মাদুরোকে আমেরিকান আদালতে হাজির করা হয়। আচ্ছা, আপনাদের কি মনে হয় ট্রাম্প এবং পুতিনের গোপন কোনো চুক্তি হয়েছে, যেটার কারণে পুতিন মুখে তালা মেরে বসে আছেন? নাকি ট্রাম্পের এই কাণ্ডের পর পুতিনও ইউক্রেনের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।